এই মেয়ে, শরীর যখন খোলাই থাকবে তখন আর পোশাক পরার কি দরকার? পোশাক ছাড়া থাকলেই তো পারেন। ইউ ইডিয়ট, কি বলছিস এসব? মেয়েদের এসব কথা বলতে তো লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া আমার কাছে ছেলে। এই আপু শোনেন, আপনি যদি উলঙ্গ হয়ে ঘুরতে পারেন, আপনার লজ্জা না করে, তাহলে আমি নির্লজ্জ বেহায়া, তাই না? শোনেন, আপনার মতো মেয়েদের জন্যই আজ মেয়ে জাতি মানুষের কাছে সম্মান পায় না। আপনার মতো মেয়েরা যদি একটু নিজেদের শরীরকে পর্দায় রাখতো, তাহলে এত ধর্ষণ নির্যাতন হতো না। ওরে বাবা রে বাবা, আইসে আমার মক্কার হাজি। উনি যেন মক্কা থেকে হজ করে এসেছে না, এখন আমাকে ভাষণ দিচ্ছেন। আমি না তোর এসব ভাষণ শুনতে আসিনি। দেখুন আপু, আপনার মতো মেয়েদেরকে না আসলে ভালো উপদেশ দিতে নেই। আপনার মতো মেয়েরা কখনোই ভালো কথার মানুষ না। আপনারা তো কখনো ভালো কথা বুঝেনি না, উল্টা আমাদেরকে কোনো একটা কথা বলে আপনার আরও 5টা কথা শুনিয়ে দেন। শোনেন, এভাবে উলঙ্গ হয়ে না মানুষের রাস্তায় বের হয় না। দেখ, এতক্ষণ ধরে তোর সঙ্গে ভদ্রভাবে কথা বলেও এখন কিন্তু আমি আমার মেজাজকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। তুই আমাকে উলঙ্গ কেন বলছিস? আমি কি পোশাক ছাড়া আছি নাকি? আমি তো পোশাক পরিধান করে রাস্তায় বের হয়েছি। দেখুন ম্যাডাম, এগুলোকে কোনো পোশাক বলে না। আপনি যেগুলো পরে আছেন এগুলো পোশাকের কাতারেই পড়ে না। আপনি যে পোশাকগুলো পরে আছেন এতে তো আপনার শরীরের অর্ধেকের বেশি অংশই দেখা যাচ্ছে। তাহলে এগুলো কেমন ধরনের পোশাক? দেখ, এগুলো ওয়েস্টার্ন পোশাক। এখনকার যুগের মেয়েরা এগুলোই পরে। আর এখনকার যুগের মেয়েরা না আদিম যুগের মেয়েদের মতো গাইয়া ভূত নয় যে সবসময় শাড়ি 3 পিস পরে ঘরের কোণে বসে থাকবে। এখন যুগ আপডেট হয়েছে, এখনকার যুগের সবাই এরকম পোশাকই পরে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন যুগ আপডেট হয়েছে, আর সেজন্যই তো এখন হাজার হাজার ধর্ষণের গল্প শোনা যায়। আগেকার যুগের মেয়েরা যখন পরিপূর্ণ পোশাক পরিধান করত তখন কিন্তু এত ধর্ষণ হতো না। আর এখন কেন এত ধর্ষণ, কেন চারদিকে এত হাজারি শোনা যায়? তুই আমাকে এতক্ষণ যে কথাগুলো বলেছিস তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু বিশ্বাস কর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এসব লেকচার শোনার মতো কোনো সময় আমার নেই। আমাকে এখন যেতে হবে। এই বলে তিশা হনহন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাজ ভার্সিটিতে চলে আসে। রাজ এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সে তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার বাবা মায়ের কাছে সে যখন মুখ ফুটে যেটা চেয়েছে সেটাই পেয়েছে। তার বাবা মা তাকে অনেক আদর যত্ন নিয়ে বড় করেছে। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। আর বাকি বিষয়টা না হয় আপনারা গল্পের মধ্যেই জেনে নেবেন। ক্যাম্পাসে এসেই তার বন্ধু নিলয়ের সঙ্গে তার দেখা হয়। কি ব্যাপার দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর কি খবর? আর তুই না বলেছিলি তোর ছোট বোনকে আমাদের ভার্সিটিতে ভর্তি করাবি, তাহলে নিয়ে আসলি না কেন? আসলে শরীরটা ভালো নেই, গতকাল রাতে হঠাৎ করে খুব জ্বর এসেছে, তাই নিয়ে আসতে পারিনি। জ্বর একটু কমলে তারপরেই নিয়ে আসবো। যাই হোক, চল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যাওয়া যাক। এই বলে রাজ আর হৃদয় দুজনেই ক্লাসরুমে চলে আসে। প্রথম ক্লাসের ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে নিয়ে ক্লাসরুমে ঢুকলো। তখনই ক্লাসের সবাই দাঁড়িয়ে সালাম প্রদর্শন করতে যাবে, তখনই রাজ দেখতে পেল সকালবেলা যে মেয়েটার সঙ্গে রাস্তায় সে কথা বলেছে ওই মেয়েটাই এখানে। তখন রাজ মনে মনে বলতে লাগলো, এই অর্ধনগ্ন মেয়েটা এখানে কি করছে? কথাটা মনে মনেই বলল রাজ। আর তখনই প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, এই হলো তিশা, তোমাদের নতুন টিচার। আর তার আরও একটা পরিচয় আছে, সে হলো আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র মেয়ে। যাই হোক, তোমাদের সঙ্গে বেশি কথা বলার সময় আমার নেই, আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। তোমরা তোমাদের টিচারের সঙ্গে পরিচিত হয়ে নাও। এই বলে প্রিন্সিপাল স্যার ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। তখনই তিশা দেখতে পেল রাজ তার সামনেই বসে আছে। তখনই তিশা রাজকে তার কাছে ডেকে নিল আর বলতে লাগলো, এই ছেলে, এই যে নীল টি শার্ট পরা, তুমি আমার কাছে আসো। ম্যাডাম, আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই তো বলছি। তুমি ছাড়া তো ক্লাসরুমে নীল টি শার্ট পরা অন্য কেউ নেই। এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন কি বলবেন। আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমাকে তোমার কোনো সহযোগিতা করতে হবে না। তুমি আমাকে এটাই বলো যে তুমি এই ভার্সিটি থেকে কবে বের হয়ে যাচ্ছ। মানে এসব আপনি কি বলছেন ম্যাডাম?
আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভার্সিটি থেকে কেন বের হয়ে চলে যাব? আমি কি কোনো অপরাধ করেছি? ওরে বাবা, ন্যাকা সাজা হচ্ছে তাই না? তুমি একটু আগে আমার সঙ্গে কি করেছো সেটা কি তুমি ভুলে গেছো নাকি? তুমি ভুলে গেলেও আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি। তোমার এই ভার্সিটিতে আর থাকা হবে না। তুমি আমার সঙ্গে যেটা করেছো একদম বেশি করে ফেলেছো। তখন তুমি আমার অচেনা কেউ ছিলে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু এখন তুমি এই ভার্সিটির স্টুডেন্ট, তাই এখানে পড়াশোনা কন্টিনিউ করাটা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। ম্যাডাম, এখানে আমি আমার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করি, কারোর বাপের পয়সায় নয়। তাই আমার মনে হয় আপনি চাইলেও আমার কিছু করতে পারবেন না। মানে তুমি আমায় চ্যালেঞ্জ করছো? তাহলে আমিও তোমার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। তুমি শুনে রাখো, আমি যদি ঠিক 7 দিনের মধ্যে তোমাকে এই ভার্সিটি থেকে বের করতে না পারি, তবে আমার নামও তিশা নয়। কথাটা মনে রেখো। ও তাই নাকি ম্যাডাম? তাহলে আপনি ঠিক করে রাখুন আপনার নাম কি রাখবেন। আমি এই ভার্সিটি থেকে যাচ্ছি না, এটা আপনাকে আমি বলে দিলাম। তিশা তখন কোনো কথা না বলে ক্লাস করানোতে মনোযোগ দিল। কিছুক্ষণ পর ক্লাস করানো শেষ হলে তিশা ক্লাসরুম থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। প্রিন্সিপাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তিশা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আঙ্কেল, কি হয়নি সেটাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন? ওই ক্লাসের ওই বজ্জাত ছেলেটা যে আজ নীল টি শার্ট পরে এসেছে, ওকে এই ভার্সিটি থেকে বের করে দিতে হবে। ও যদি এই ভার্সিটিতে পড়াশোনা করে তাহলে আমি এখানে চাকরি করব না। এসব তুমি কি বলছো তিশা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বুঝতে পারছি তুমি রাজের কথা বলছো, কিন্তু রাজ আমার জানা মতে কখনোই কাউকে অন্যায় কিছু বলে না। দেখো, তুমি হয়তো ওকে ভুল ভাবছো। তুমি একটু মাথা ঠান্ডা করো, আরও ভালোভাবে চিন্তা ভাবনা করো, তাহলেই দেখতে পারবে ও যা করেছে কিংবা যা বলেছে সবটাই ঠিক, কোনো ভুল নেই। দেখুন স্যার, আমি আপনাকে শেষবারের মতো বলছি, এই ভার্সিটিতে হয়তো ওই ছেলেটা থাকবে, নয়তো আমি। কিন্তু তিশা, বিশ্বাস করো, এই দুটোর মধ্যেই কোনোটাই সম্ভব নয়। তুমি নতুন চাকরি নিয়েছো, এখন তুমি এই ভার্সিটি থেকে বের হয়ে যাও, অন্য জায়গায় চাকরি হয়ে যাবে। আর রাজ এই ভার্সিটির সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে তো আমি কোনোভাবেই ভার্সিটি থেকে বের করে দিতে পারি না। তাছাড়া সে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এই মুহূর্তে তো কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি তাকে ভার্সিটি থেকে বের করে দিই, তাহলে হয়তো এমনও হতে পারে যে আমার চাকরিটাও চলে যাবে। তিশা তখন কোনো কথা না বলেই রাগে গজগজ করতে করতে প্রিন্সিপালের কেবিন থেকে বের হয়ে আর মনে মনে ভাবতে লাগে, এই ছেলেটাকে যেভাবেই হোক একটু উচিত শিক্ষা দিতেই হবে, তা না হলে কাজ হবে না। অপরদিকে রাজ তো তার বন্ধু নিলয়কে প্রশ্ন করলো, কি ব্যাপার দোস্ত, কিছুই তো বুঝতে পারলাম না। ম্যাডাম নতুন এসেছে আর তোকে ডেকে নিয়ে এসব কি বললো? আরে দোস্ত, সেরকম কোনো ব্যাপার না। আসলে ম্যাডামকে যখন রাস্তায় দেখেছিলাম তখন জানতাম না ম্যাডাম আমাদের ভার্সিটিতেই চাকরি নিয়েছে। তখনই ম্যাডামকে ম্যাডামের পোশাকের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পারছি। আসলে এই বিষয়টা ক্লাসরুমে আমিও লক্ষ্য করেছিলাম। ক্লাসের ছেলেগুলো ম্যাডামের দিকে কিভাবে তাকিয়েছিল তুই দেখেছিলি? ছেলেগুলো যেন একদম ম্যাডামের দিকে তাকিয়ে থেকে ম্যাডামকে গিলে খাবে এমন একটা অবস্থা। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছিলাম। আসলে এই যুগের ছেলেরা এরকমই। ওরা তো শালীন পোশাক করে একটা মেয়েকে দেখলেও ইভটিজিং করতে চায়, আর সেখানে কিনা এরকম অর্ধনগ্ন একটা মেয়ে। যাই হোক, এসব তো আর আমরা চিন্তা করে কোনো লাভ নেই যে এই মেয়ে নিজের ভালো চিন্তা করে না, তার জন্য আমরা চিন্তা করে কি করব। হ্যাঁ দোস্ত, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস, যে নিজের ভালো চিন্তা করে না, আমরা তার জন্য চিন্তা করে কি করব। তার যেটা ভালো মনে হয় সেটাই করুক, আমাদের তো আর কোনো ক্ষতি হচ্ছে না। তার যা ইচ্ছা সে তাই করুক। এই কথা বলতে বলতে রাজ আর নিলয় দুজনেই ভার্সিটির ক্যান্টিনে চলে আসে। তখন দুপুর আনুমানিক 1টার মতো হবে বাজে, আর তখনই তিশা দুপুরের খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে আসে। তিশার রাজ আর নিলয় দুজনকে একসঙ্গে ক্যান্টিনে বসে থাকতে দেখে সেখানে যায় আর বলে, কি ব্যাপার, কি সমস্যা তোদের? তোরা দুজনে বসে বসে এখানে কি করছিস? আপনি যেটা করতে এসেছেন আমরাও সেটাই করছিলাম। আমি তোদের ম্যাম এটা জানার পরেও তোরা আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? ওদের সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। ম্যাডাম, বিশ্বাস করুন না তো, অবাক হওয়ার কিছু নেই। এটা ক্যান্টিনে, এখানে সবাই খাবার খেতেই আসে, তাই আপনি আমাকে
প্রশ্ন করার আগে এটা ভাবা উচিত ছিল। আসলে তুই একটা বেয়াদব, তোর সঙ্গে কথা বলে পারা যাবে না। দেখুন ম্যাডাম, আপনি আমাকে বেয়াদব বলবেন না। আমি বেয়াদব নাকি ভদ্র সেটাই ভার্সিটির সবাই জানে, তাই এসব নিয়ে আপনাকে গবেষণাও করতে হবে না। আপনি নিজেকে নিয়ে গবেষণা করুন, নিচে কিভাবে ভালো থাকতে পারবেন সেই চিন্তা করুন। আমার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, ফ্যামিলি থেকে কি তোকে কোনো শিক্ষা দেয়নি? টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, টিচারের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সে ব্যাপারে কি তুই কখনো কোনো শিক্ষা পাসনি? দেখুন ম্যাডাম, আপনি আমার পারিবারিক শিক্ষা নিয়ে কোনো কথা বলতে আসবেন না। আর পারিবারিক শিক্ষার কথাই যদি আসে তাহলে আমি বলবো আপনার পরিবার আপনাকে কোনো শিক্ষা দিতে পারেনি। আপনার পরিবার যদি আপনাকে প্রপার শিক্ষা দিতে পারত তাহলে আপনি এভাবে এইসব ড্রেস পরে ভার্সিটিতে জব করতে আসতেন না। কথাটা বলা শেষ করার আগেই তিশা রাজের গালে ঠাস ঠাস করে দুটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তোর কত বড় সাহস, তুই আমার ফ্যামিলির শিক্ষা নিয়ে কথা বলিস? আমি তোকে দেখে নেব। পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, আপনি এখনই আমাকে দেখতে পারেন। তোকে তো আমি কোনো সমস্যা নেই, জড়িয়ে ধরে কিসও করতে পারেন। ইউ রাস্কেল, ইডিয়েট। সে আপনার যা মনে হয় তাই, এই ব্যাপারে আমি আপনাকে কিছুই বলবো না। তবে আমি এখনো আপনাকে এটাই বলছি যে আপনার পরিবার আপনাকে প্রপার শিক্ষা দিতে পারেনি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, 2 কলাম পড়াশোনা শিখলেই কেউ শিক্ষিত হয় না। শিক্ষিত হওয়ার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো পারিবারিক শিক্ষা এবং নিজের মস্তিষ্ককে সুস্থ রাখা। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তোর সঙ্গে এইভাবে পারা যাবে না, তোকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন পর্যন্ত তোকে শায়েস্তা করতে না পারবো ততদিন পর্যন্ত শান্ত হব না। এই কথা বলে তিশা হন হন করে সেখান থেকে বের হয়ে যায়। আর এদিকে রাজ আর নিলয় দুজনে খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। এর পরের দিন ছিল শুক্রবার। শুক্রবার বিকেলে রাজ তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হয় বাইক নিয়ে। বাজে রাস্তায় যেতেই কিছু বখাটে ছেলে পেলে তার পথ আগলে দাঁড়ায়। সে কোনো কিছু বুঝতে না পেরে বাইকে দাঁড় করায়। আর তখনই ছেলেগুলো দৌড়ে তার কাছে চলে আসে আর তার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই তোর কত বড় সাহস, তুই আমাদের ম্যাডামকে বিরক্ত করিস? তুই জানিস আমরা এখন তোর কি করব? না, জানি না, আর জানার কোনো ইচ্ছেও নেই। যদি নিজেদের ভালো চাস তাহলে আমার সামনে থেকে সরে দাঁড়া। আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। দয়া করে আমাকে লেট করাস না। তোর বন্ধুদের কাছে যাওয়া তোর হবে না, তোকে আমরা জমের বাড়ি পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তুই এক্ষুনি এখান থেকে সোজা জমের বাড়ি চলে যাবি। দেখ, শুধু শুধু আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না। আমার সম্পর্কে তোদের কোনো আইডিয়া নেই, তাই আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস পাচ্ছিস। কিন্তু বিশ্বাস কর, তোদের এসব হুমকি থামকি আমি একটুও ভয় পাই না। তাহলে তুই যেটা ভয় পাস সেটারই ব্যবস্থা করতে হবে। আর কোনো চিন্তা করিস না, আমরা সমস্ত রকম প্রিপারেশন নিয়ে এসেছি। এই বলে সবগুলো ছেলে একসঙ্গে রাজকে আক্রমণ করতে যাবে। আর তখনই রাজ তাদের সবাইকে প্রতিহত করতে শুরু করলো। ডিসুম ডিসুম করে সব কটাকে মারতে শুরু করলো। একদম সব কয়টাকে মেরে নাজেহাল অবস্থা করে দিল। আর তখনই সে তিশার নাম্বারে ফোন দিল। হ্যালো, তিশা স্পিকিং, কাকে চাই? আমি রাজ। আপনি যাকে মারার জন্য গুন্ডা বাহিনী ভাড়া করে পাঠিয়েছিলেন, আপনার সেই গুন্ডা বাহিনীকে আমি মেরে একদম তক্তা বানিয়ে দিয়েছি। এখন ওরা চৌরাস্তার মোড়ে আছে। আপনি দয়া করে আপনার গুন্ডা বাহিনীকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তা না হলে ওরা হয়তো মারা যেতে পারে, কারণ আমি ওদেরকে খুব ভালো করেই উত্তম মাধ্যম দিয়েছি। ফাও কথা বলার আর জায়গা পাস না? আমি তো 50,000 টাকা ভাড়া করে গুন্ডা বাহিনী পাঠিয়েছি ওকে আজকে মেরে ফেলার জন্য। এতক্ষণে হয়তো ওর লাশ ওরা মাটিতে পুঁতেও ফেলেছে। আর এখন তুই কিনা বলছিস যে তুই রাজ আর আমার গুন্ডা বাহিনীকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিস? এগুলো আমাকে বিশ্বাস করতে হবে? ম্যাডাম, বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই, কারণ আপনার গুন্ডা বাহিনীর সব কয়টা গুন্ডাকে আমি পিটিয়ে এমন অবস্থা করে দিয়েছি যে এরা এখন আর কথা বলার অবস্থাতে নেই। যাই হোক, আপনি না আসলেও সমস্যা হবে না। আমি ওদেরকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। দয়া করে হসপিটালের বিলটাও আপনি দিয়ে দিবেন।
এই বলে তখনই রাজ টুম করে ফোনটা কেটে দিল। আর এদিকে দিশা তার ভাড়া করা মাস্তান বাহিনীর সরকারকে ফোন দিতে লাগলো, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। দিশা পড়ে গেল মহা চিন্তায়। অপরদিকে রাজ অ্যাম্বুলেন্স ফোন করে মাস্তান বাহিনীর সব কয়টা ছেলেপেলেকে হসপিটালে নিয়ে যায়। তারপর ওদেরকে ভর্তি করিয়ে দিয়ে রিসিপশনে দিশার নাম্বারটা দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর হসপিটালের রিসিপশন থেকে দিশার নাম্বারে ফোন চাইতেই সব ফোনটা রিসিভ করে, আর তখনই রিসিপশনের মেয়েটা দিশাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি তিশা ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কি আর আমাকে কেন ফোন করেছেন? একটু আগে আমাদের হসপিটালে বেশ কিছু ছেলেপেলেকে নিয়ে একজন লোক এসেছে। ওদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। উনি ওদেরকে ভর্তি করিয়ে তারপর আপনার নাম্বারটা দিয়ে চলে গেছেন। আপনি এক্ষুনি একবার সিটি হসপিটালে আসুন। এসব আপনি কি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে কি রাজ সত্যি সত্যি আমার গুন্ডা বাহিনীকে মেরে তক্তা বানিয়েছে? হ্যাঁ ম্যাডাম, একদমই তাই। ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ। ইমার্জেন্সি ওদেরকে ট্রিটমেন্ট করাতে হবে, তা না হলে অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। আর ওদের অনেকগুলো ওষুধ লাগবে, এগুলোর দাম প্রায় 1.5 লাখ টাকার মতো। আর ওই টাকাটা আপনাকে পে করতে হবে, তা না হলে আমি ওদের ট্রিটমেন্ট করাতে পারবো না। কথাটা বলে দিশা পড়ে গেল মহা চিন্তায়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই হঠাৎ করে সে তার আব্বুকে ফোন দেয় আর বলে, আব্বু, আমার এক্ষুনি 1.5 লক্ষ টাকা লাগবে। তুমি এক্ষুনি আমার অ্যাকাউন্টে ওই টাকাটা পাঠিয়ে দাও। এসব তুই কি বলছিস? এখন আমি এত টাকা কোথায় পাবো? তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা যখন যা চাই তখন তাই করতে পারি না। তাই আমাদের সবকিছু চিন্তা ভাবনা করেই করতে হয়। আব্বু, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো তোমাকে বললাম আমার এক্ষুনি 1.5 লক্ষ টাকা লাগবে। তুমি এক্ষুনি এই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দিলাম, কিন্তু কি কারণে তোমার একটা টাকাও লাগবে? আমি তো সেই কারণটাই কিন্তু কি কারণে তোমার এতগুলো টাকা লাগবে আমি তো সেই কারণটাই জানতে পারি। সেই কারণটা তো আমাকে বলো। আব্বু, আমি তো তোমাকে বললাম যে টাকাটা আমার কাজে লাগবে, তাই আমি তো কোনো কাজে এই টাকাটা ব্যয় করব। তাহলে তুমি এত কৈফিয়ত আমার কাছে কেন চাইছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। তবে একটা কথা তোমাকে বলি, এভাবে আজে বাজে ভাবে পয়সা নষ্ট করো না, কারণ পয়সা ইনকাম করতে খুব কষ্ট হয়। এই বলে তিশার আব্বু ফোনটা কেটে দেয় আর তিশার অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। আসলে তিশার আব্বুর আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। মোটামুটি একটা চাকরি করে, সেখান থেকে মাস শেষে 70,000 টাকা মাইনে পায়, আর সেটা দিয়েই ফ্যামিলিতে চালাতে হয়। আর তারপর তিনি সেখান থেকে অনেক কষ্ট করে কিছু টাকা সেভিংস করেন, আর তিশা এই টাকাগুলো এভাবেই নষ্ট করে। যাই হোক ভিউয়ার্স, চলুন গল্পে ফেরা যাক। তিশা টাকাগুলো নিয়ে তখনই হসপিটালে চলে গেল, আর রিসিপশনে টাকাগুলো জমা দিয়ে সেখান থেকে চলে আসে। আর বাসায় এসে সঙ্গে সঙ্গে রাজকে ফোন দেয়। তার মানে কি এটাই সত্যি যে এই কাজটা তুই করেছিস? ম্যাডাম, আমার যদি আপনার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার এই চেলাগুলো যখন সুস্থ হবে তখন এই চেলাগুলোর কাছেই জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ অবশ্যই, সে তো আমি জিজ্ঞাসা করবই। আর যদি এটা প্রমাণিত হয় যে এই কাজটা তুই করেছিস, তাহলে যে তোর কি হবে আমি সেটাই ভাবতে পারছি না। আমাকে নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। আমাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি নিজের চিন্তা করেন, আর আমার চিন্তা করার জন্য আমি নিজেই যথেষ্ট। এই বলে তিশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাজ ফোনটা কেটে দেয়। পরের দিন সকালবেলাতে এসব ভার্সিটিতে এসে দেখতে পেলেও রাজ তার বন্ধুদের নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। তখনই তিশা সেখানে গিয়ে উপস্থিত হয় আর রাজের কলার ধরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু রাজ তখনই তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, কি সমস্যা আপনার? আপনি আমার শার্টের কলার ধরছেন কেন? তোর শার্টের কলার কেন ধরেছি তুই বুঝতে পারছিস না? আমি আজ সকালে হসপিটালে ফোন করেছিলাম, আর তখনই ছেলেগুলোর কাছে জানতে পারলাম তুই নাকি ওদের মেরে এই অবস্থা করেছিস। কেন করেছিস এরকম? আপনি এই প্রশ্নটা আমাকে কেন করছেন? আপনি নিজেই তো তার উত্তর জানেন, তাহলে আমাকে প্রশ্ন করার কি দরকার? তোর শেষ পরিণতি না দেখে কিন্তু আমি তোকে ছাড়বো না। তুই জানিস না আমি কি জিনিস। আপনি আমার ম্যাম, আপাতত এইটুকু পরিচয় যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নেই। তোকে আমি দেখে নিব। এই বলে তিশা এখান থেকে চলে গেল। আর তখনই সেখানে উপস্থিত রাজের অন্য আরেক বন্ধু তাকে প্রশ্ন করে, কি ব্যাপার, কি হয়েছে দোস্ত?
ম্যাডাম তোকে কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না। তোদেরকে এত কিছু বুঝতে হবে না। আর একটা কথা, তোরা তো খুব ভালো করেই জানিস আমি কখনো কোনো খারাপ কাজ করতে পারি না, আর অন্যকে কখনো প্রশ্রয় দেই না। তার পিছনে যেই থাকুক না কেন, তোরা এটা ভাবতে পারিস যে এখানেও হয়তো সেরকম কিছুই হয়েছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু রাজ, উনি আমাদের ম্যাডাম, ওনার সঙ্গে এরকম করা মনে হয় ঠিক হচ্ছে না। উনি আমাদের চাইতে বয়সে অনেক বড়, ওনার কোনো ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক নয়। কিন্তু উনি যদি নিজেই আমাকে বাধ্য করেন, তাহলে আমি কি করতে পারি বল? হ্যাঁ, সেটাই তো। আমরা খুব ভালো করে জানি তোকে কখনো কেউ কোনো কাজ করতে বাধ্য না করলে তুই সেটা করিস না। যাই হোক দোস্ত, যা করবি ভেবেচিন্তে করবি, কখনো এরকম কিছু করবি না যেটা তোর জন্য ক্ষতিকর হয়। এরপর বন্ধুরা মিলে এই প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকে। অপরদিকে তিশা সেখান থেকে সোজা প্রিন্সিপালের কেবিনে আসে। প্রিন্সিপাল তাকে রাগান্বিত অবস্থায় দেখে বলতে থাকে, কি ব্যাপার দিশা মামনি, তোমার আজ আবার কি হলো? তোমাকে এরকম রাগান্বিত দেখাচ্ছে কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? স্যার, আপনাকে তো বলেছিলাম এই ছেলেটাকে আমাদের ভার্সিটি থেকে বের করে দিন। এই ছেলেটা অসভ্য, বদমাইশ, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। দেখো, তোমার এই কথাটা শুধু আমি কেন, ভার্সিটির কেউই বিশ্বাস করবে না। রাজ যথেষ্ট ভদ্র এবং অমায়িক একটা ছেলে, সে কারোর সঙ্গে খারাপ আচরণ করতেই পারে না। আর সেখানে তুমি তো ওর টিচার, তোমার সঙ্গে তো ও কখনোই খারাপ আচরণ করবে না। তাই এসব কথা আর বলো না। উফ, ননসেন্স। এই বলে তিশা সেখান থেকে বের হয়ে চলে আসে। আর মনে মনে ভাবতে থাকে কিভাবে এই ছেলেটাকে ঝগড়া করা যাবে, কারণ তিশা কখনো কারো কাছে হার মানতে শিখেনি, সে সবসময় জিততেই শিখেছে। তাই সে মনে মনে ভাবতে থাকে কিভাবে তাকে জব্দ করা যাবে। এভাবে দেখতে দেখতেই বেশ কয়েকদিন সময় কেটে গেল। সেদিন বিকেল বেলা তিশার আব্বু বাসে এসে তিশাকে বলে, মামুনি, 14 তারিখে আমাদের একটা ইনভাইট আছে, সেখানে আমাদের ফ্যামিলির সবাইকে যেতে হবে। আব্বু, তুমি তো জানোই আমার এইসব আচার অনুষ্ঠান ভালো লাগে না, আমি যেতে পারবো না। তুমি আর আম্মু চলে যাও, আমাকে এই ব্যাপারে জোরাজুরি করো না। এটা বললে হবে না মা, তোমাকেও যেতে হবে, কারণ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি আমার অফিসের বস, আর ওনার ছেলের জন্মদিন, তাই আমাদের ফ্যামিলির সবাই ওখানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আমার যদি ওদিন কোনো কাজ না থাকে তাহলে আমি যেতে পারবো। অপরদিকে 14 তারিখ ছিল রাজের জন্মদিন। আর আনফরচুনেটলি তিশার আব্বু রাজের অফিসেরই একজন কর্মচারী। রাজের আব্বু বাড়িতে ফিরে রাজকে বলে, রাজ, আগামী 14 তারিখ তোমার জন্মদিন, তুমি নিশ্চয় এটা ভুলে যাওনি? আমার জন্মদিন আমি কি করে ভুলে যাব বল? হ্যাঁ, সেই জন্যই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আসলে আমি ঠিক করেছি ওই দিন বাড়িতে একটা পার্টির আয়োজন করব, আর সেখানে আমি আমার অফিসের সবাইকে ইনভাইট করেছি। সে তোমার যা ভালো মনে হয়, এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলবো না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধব আর যাদেরকে ইনভাইট করার দরকার তাদেরকে ইনভাইট করে নিও। ওকে আব্বু, কোনো সমস্যা নেই। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করতে চাই। ওকে মাই ডিয়ার সান, কোনো সমস্যা নেই। তোমার যাকে মন চায় তুমি তাকে ইনভাইট করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। ওকে আব্বু, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর সো গ্রেট। তুমি পৃথিবীতে আমাদেরকে সবচাইতে ভালো বাবা, কারণ তোমার কাছে আমাকে কখনো মুখ ফুটে কোনো কিছু চাইতে হয় না। তোমার কাছে কোনো কিছু চাওয়ার আগেই তুমি আমাকে সেটা এনে দাও। আমার জীবনের কোনো ইচ্ছাই তুমি অপূর্ণ রাখো না। আমার তো আলহামদুলিল্লাহ সবকিছুই আছে, তাহলে আমি আমার সন্তানের ইচ্ছে পূরণ করব না কেন? আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে তোমার সম্পূর্ণ করার ক্ষমতা আমার রয়েছে, তাই আমি কেন তোমার ইচ্ছে অপূর্ণ রাখবো বলো? ওকে আব্বু, ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই বলে রাজ নিজের রুমে চলে আসার পরের দিন ভার্সিটিতে গিয়ে তার সমস্ত বন্ধু বান্ধবকে নিজের বার্থডেতে ইনভাইট করে। এরপর দেখতে দেখতে সময়টা কেটে গেল। আজ 14 তারিখ, রাজের বার্থডে। রাজের বাড়িটা আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকেই বাড়িতে মেহমান আসা শুরু করে দিয়েছে। আসলে আজ রাজের 20তম জন্মদিন, তাই তার বাবা এই দিনটাকে স্মৃতিময় করে রাখতে চায়, আর সেজন্যই তার বাবা তাদের আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছে। বলা চলে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান যেরকম হয় সেরকম। বিকেল হতে না হতেই রাজের বন্ধু বান্ধব সবাই বাড়িতে চলে আসে, আর তারপর সবাই মিলে রেডি হয়ে নিল।
সন্ধ্যার দিকে সবাই ড্রয়িং রুমে চলে আসে, কারণ একটু পরেই রাজের জন্মদিনের অনুষ্ঠান শুরু হতে চলেছে। আর অপরদিকে তিশা নিজের রুমে রেডি হচ্ছিল তার বাবার অফিসের এমডি স্যারের ছেলের জন্মদিনে যাওয়ার জন্য। আর তখনই তার বাবা তাকে ডাক দেয়। কি ব্যাপার তিশা, তুমি এখনো রেডি হওনি কেন? তোমাকে তো বলেছিলাম সন্ধ্যার মতোই আমাদেরকে ওখানে উপস্থিত থাকতে হবে। এই তো হয়ে গেছে, তুমি জাস্ট 2 মিনিট দাঁড়াও, 2 মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে আসছি। তাছাড়া তুমি তো জানোই আমার রেডি হতে একটু বেশি সময় লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো, তা না হলে আমাদের সময় মতো পৌঁছাতে পারবো না। আর যদি সময় মতো না পৌঁছাতে পারি সবাই রাগ করবে। এই বলে তিশা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা বাবা মেয়ে মিলে উদ্দেশ্যে রওনা দেয়। যদিও তিশা জানতো না ওটা রাজদের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তিশা রাজের আব্বুকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই রাজের সঙ্গে তার দেখা হয়ে যায়। আসলে রাজের এক বন্ধু আসছিল, কিন্তু তার বাড়ি চিনত না, সেজন্যই এই রাজ তাকে রিসিভ করার জন্য বাড়ির বাইরে আসে। আর তখনই তার তিশার সঙ্গে দেখা হয়। রাজকে সেখানে দেখেই তো তিশা একদম ফায়ার। এই ছোট লোক বদমাইশের বাচ্চা, তুই এখানে কি করছিস? তুই কি করে জানলি আমি এখানে আসছি? মাত্র আপনি কিন্তু ভদ্রতা সীমা একদম অতিক্রম করে ফেলেছেন। আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। একটা ফাও কথা বলার আর জায়গা পেলি না? এটা তোর বাড়ি তাই না? এটা আমার বাবার বসের বাড়ি, আর এখানে ওনার ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সেখানেই ইনভাইটেড, কিন্তু তুই মনে হয় আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছিস। এভাবেই কথা চলছিল তাদের দুজনের মধ্যে। আর তখনই রাজের আব্বু সেখানে এসে উপস্থিত হয়। তিনি তিশার আব্বুকে দেখে বলতে থাকেন, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আপনি দেখছি চলে এসেছেন। হ্যাঁ স্যার, চলে তো এসেছি, কিন্তু এই ছেলেটা কে? আমার মেয়ের সঙ্গে ঝামেলা করছে। ও, এ তো আমার ছেলে। আপনি কি আমার ছেলেকে এর আগে কখনো দেখেননি? না মানে আসলে আপনার ছেলের সঙ্গে তো আমার এর আগে কখনো দেখা হয়নি, তাহলে আমি চিনব কি করে? যাই হোক বাবা, কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু ম্যাম কি আপনার মেয়ে? হ্যাঁ, তিশা তো আমারই মেয়ে, কিন্তু তুমি কি তিশাকে চিনো নাকি? হ্যাঁ, ওনার আমাদের ভার্সিটিতে নতুন চাকরি হয়েছে, কিন্তু আপনার সম্পর্কে তো আমি আমার আব্বুর কাছে শুনেছি আপনি যথেষ্ট ভালো আর ভদ্র। তবে আপনার মেয়েটা এরকম কেন? এদিকে তিশা রাগে গজগজ করতেছে। আর তখনই সে তার আব্বুকে বলতে থাকে, আব্বু, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তুমি এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। এইসব তুমি কি বলছো মা? এখানে আমরা একটা অনুষ্ঠানে এসেছি, এর অনুষ্ঠান শেষ না হলে চলে যাব কি করে? তাছাড়া তুমি তো জানো এখানে আমাকে আমার অফিসের বস ইনভাইট করেছে। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার চাকরিতে ঝামেলা হতে পারে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কিন্তু কেন মা, তোমাদের মধ্যে কি এমন হয়েছে যার কারণে তুমি এক্ষুনি এখান থেকে চলে যেতে চাইছো? তুমি তো জানোই আজ আমার ছেলের জন্মদিন। আজ আমার ছেলের 20 বছর পূর্ণ হতে চলেছে। তাই আমি এই দিনটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য এত বড় করে আয়োজন করেছি। আর সেখানে তোমরা থাকবে না, এটা তো হতে পারে না। তোমাদের মধ্যে যদি ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা থেকেও থাকে, এটা তোমরা পরে মিটিয়ে নিও, কিন্তু এখান থেকে চলে যেও না প্লিজ। হ্যাঁ মা, আমাদের এখন এখান থেকে চলে যাও একদম ঠিক হবে না। হ্যাঁ মা, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া ঠিক হবে না। তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো ব্যক্তিগত ঝামেলা থাকে তাহলে ওটা তোমরা পরে মিটিয়ে নিও, কিন্তু এখন এখানে থেকে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। তুমি আমার সঙ্গে ভেতরে চলো। ঠিক আছে, শুধু তোমরা দুজনে বলছো বলে আমি ভেতরে যাচ্ছি, তা না হলে আমি এখানে আর এক মুহূর্তও দাঁড়াতাম না। এই বলে তিশা ভিতরে চলে আসে। আর ভিতরে চলে আসার পর রাজ চলে যায় তার বন্ধুকে রিসিভ করতে। তারপর সেদিন বন্ধুকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আর অনুষ্ঠান শুরু হতে যাবে, তখনই রাজের বন্ধু নিলয় তাকে বলে, কি ব্যাপার দোস্ত, দেখছি তুই তলে তলে টেম্পো চালাচ্ছ। মানে তুই কি বুঝিস? আমি তো কিছুই বুঝতে পারছি না তুই আমাকে কি বলতে চাইছিস। একটু খুলে বল, তা না হলে আমি বুঝবো কি করে। তুমি কোনো কিছুই বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না সেটা আমাকে বলো। ম্যাম এখানে কেন এসেছে? নিশ্চয়ই তুমি ম্যামকে ইনভাইট করেছো। আরে না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েকে আমি কেন ইনভাইট করতে যাব? আসলে ওর আব্বু আমাদের অফিসে চাকরি করে, সেটা আমি জানতাম না।
আর আমার আব্বু ওদেরকে ফ্যামিলি সহ ইনভাইট করেছে, তাই এখানে এসেছে। এখানে আমার কোনো হাত নেই। তাছাড়া আমি এই ব্যাপারে কোনো কিছু জানতাম না। আরে ভাই, আমাদের সামনে আর তোকে সাধু সাজতে হবে না। আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সব কিছু, তাই আমাদের সামনে সাধু সাজার কোনো প্রয়োজন নেই। দিলীপ মৃত্যুর আমার বন্ধু, আর আমি তোদের কাছে কেন কোনো কিছু লুকাতে যাব? তাছাড়া তুই তো খুব ভালো করে জানিস প্রেম প্রেম ওইসব কখনো আমার জীবনে আসেনি, আর ভবিষ্যতে আসবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। তাই আমার মনে হয় এসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এসব কথা বাদ দাও। কেক কাটার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। এই বলে সবাই মিলে কেক কাটতে চলে আসে। আর কেক কাটা হলে রাজ একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তখনই তিশার পালা চলে আসে। রাজ যখন তিশার দিকে কেকটা এগিয়ে দিল, তিশা তখনই নিজের মুখটা ঘুরিয়ে নিল। এটা দেখে রাজ বলতে লাগলো, ম্যাম দেখুন, এখানে অনেকেই উপস্থিত আছে। সবার মাঝে এটা প্রকাশ করতে চাইবেন না যে আপনার আমার মতে ঝামেলা আছে। আপনার আর আমার মধ্যে ঝামেলা আছে, যেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে অন্য কেউ ঢুকে পড়ুক, সেটা কিন্তু আমি চাই না। তখন তিশার অনিচ্ছা থাকা সত্ত্বেও তিশা রাজের থেকে কেকটা খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। এদিকে দেখতে দেখতে রাত 10টার মতো বেজে গেল। তিশা আর তার আব্বু বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু তারা কোনো গাড়ি পাচ্ছিল না। তখনই রাজ বাইরে আসে তিশার আব্বুকে দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে আঙ্কেল? কোনো সমস্যা নাকি? হ্যাঁ বাবা, আসলে আমার বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটু ওয়েট করুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাদের বাড়িতে পৌঁছে দেব। না, তার কোনো প্রয়োজন হবে না। প্রয়োজন হলে খেতে খেতে বাসায় চলে যাব, কিন্তু তোমার মতো ছেলের সঙ্গে গাড়িতে করে বাড়িতে যাব না। দেখুন ম্যাম, আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এখন যদি আপনি নিজের ভালোটা বুঝতে না পারেন তাহলে তো আমার কিছুই করার নেই। রাত 10টার মতো বেঁচে গেছে, আর এদিকে 10টার পর কোনো গাড়ি পাওয়া যায় না। তাই আমার মনে হয় কোনো গাড়ি পাবেন না। যদি ভালো চান তাহলে চলুন, আমি আপনাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ মা, রাজা একদম ঠিক কথাই বলেছে। রাত 10টার পর এদিকে কোনো গাড়ি পাওয়া যায় না। তুই আর এরকম করিস না রাজ, আমাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। তখন আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে। এদিকে রাজ গ্যারেজ থেকে নিজের গাড়িটা বের করে, আর তারপর তিশা আর তার আব্বুকে গাড়িতে উঠতে বলে। প্রায় 20 মিনিট পর রাজ তিশা আর তার আব্বুকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। আর এদিকে তিশা গাড়ি থেকে নামতে যাবে, তখনই রাজ তিশার কানে কানে বলতে থাকে, সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছিল। যদিও সবার সামনে কথাটা বলতে পারিনি, তাই এখন আপনাকে বললাম। শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দরী লাগে। তিশা তখন কোনো কথা না বলে মুখটাকে একটা ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। এদিকে রাজ তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। বাসায় প্রবেশ করা মাত্রই তার আব্বু তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বাবা, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে তো একটা কাজের জন্য আমি অনেক কথা বলে খুঁজতেছিলাম, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আসলে আব্বু, ওইটা ম্যানেজার সাহেব ওনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে দাওয়াতে এসেছিলেন না। ওনারা বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না, তাই আমি গাড়ি নিয়ে ওনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম। আর সেই জন্যই তুমি হয়তো আমাকে কোথাও খুঁজে পাওনি। তো যাই হোক, বলো কি হয়েছে? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমাকে একটু কালকেই ব্যবসার কাজে ইংল্যান্ডে যেতে হবে। এইমাত্র আমার একটা মেল এসেছে, আর সেখানে আমাকে 1 সপ্তাহের মতো থাকতে হবে। তাই এই কয়দিন তোমাকে একটু অফিসে যেতে হবে বাবা। এসব তুমি কি বলছো? আমি তো আজকে রাখি কখনো অফিসে যাইনি। অফিসের কাজকর্ম তো আমি কিছুই বুঝি না, তাহলে অফিসে গিয়ে আমি করবোটা কি? তাছাড়া আমার তো ভার্সিটি আছে। ভার্সিটিতে কোনো সমস্যা হবে না। আমি তোমার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে সব ঠিক করে নেব, আর অফিসের সব কাজ ম্যানেজারকে বলে দিব তোমাকে বুঝিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি কাজ বুঝিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আমি বুঝে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তোমার চিন্তার কোনো কারণ নেই। এই বলে রাজ নিজের রুমে চলে আসলো। আর পরের দিন সকালবেলা তার আব্বু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর সকাল 10টা থেকে ঘুম থেকে উঠে রাজ অফিসে চলে আসে। এদিকে তিশা সেদিন ভার্সিটিতে এসে রাজকে দেখতে না পেয়ে রাজের বন্ধু নিলয়কে প্রশ্ন করে, কি ব্যাপার, আজ ওই রাম ছাগলটাকে দেখছি না কেন? রাম ছাগলটা কি আজ ভার্সিটিতে আসেনি নাকি? না ম্যাডাম, রাজ আজকে ভার্সিটিতে আসেনি। কেন আসলো না সেটাও তো বুঝতে পারছি না। আমার ফোনের ব্যালেন্স নেই, তাই আমি তাকে ফোন করতেও পারিনি। ও আচ্ছা ঠিক আছে, না এসেছে ভালোই হয়েছে।
এই ছেলেটাকে দেখলে আমার গায়ে ঘিন ঘিন করে। ছেলেটাকে আমার একদমই দেখতে মন চায় না। তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও। এই বলে তিশা ক্লাস পড়াতে লাগলো। আর এদিকে সেদিনকে দিনটা কেটে গেল। তবে সেদিন অন্যরকম কিছু একটা ঘটলো। তিশার বারবার রাজের কথা মনে পড়ছিল। কেন জানি সে না চাইলেও বারবার তার চোখের সামনে রাজের মুখটা ভেসে উঠছিল। বারবার সে রাজকে খুব বেশি মিস করছিল। তবুও ভার্সিটি টাইম শেষ হলে তিশা বাসায় চলে আসে। অপরদিকে অফিসে ছিল আজকে রাজের প্রথম দিন, তাই সে অফিসের কোনো কাজই জানতো না। তবে ম্যানেজার আগে তাকে অনেক সহযোগিতা করেছে, সব কাজ তাকে বুঝিয়ে দিয়েছে, তাই তার কাজ করতে কোনো সমস্যা হয়নি। বিকাল 5টার দিকে অফিস শেষ করে রাজ বাসায় চলে আসে। আর তখনই তার নাম্বারে নিলয়ের নাম্বার থেকে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পায়, কি ব্যাপার দোস্ত, কোথায় তুই? সারাদিন তোর কোনো খোঁজ খবর নেই, আর তুই ভার্সিটিতে আসলি না কেন? না মানে আসলে আব্বু আজ সকালেই ইংল্যান্ডে একটা কাজের জন্য চলে গেছে, তাই আমাকে অফিসে যেতে হয়েছে। আর আগামী 1 সপ্তাহ যেতে হবে, তাই আমি আগামী 1 সপ্তাহ ভার্সিটিতে আসতে পারবো না। আর তার জন্য আব্বু প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বলে ছুটি নিয়েছে। ও আচ্ছা দোস্ত, তোকে একটা কথা বলার আছে। আজ যে তুই ভার্সিটিতে আসিসনি, এটা দেখে তিশা ম্যাম তোর খোঁজ খবর নিচ্ছিল। আমি বুঝতে পারছি না তোদের মধ্যে কি চলছে, একটু বলবি আমায়? আরে ভাই, আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে। আমাদের দুজনের মধ্যে কি চলবে, আর যদি কিছু চলতো তাহলে সেটা তুই জানতে পারতিস। আমাদের মধ্যে কিছুই চলছে না রে ভাই। কাল তোর জন্মদিনের পার্টিতে গিয়ে সেখানে ম্যামকে দেখতে পেলাম, আর আজ ম্যাডাম তোর খোঁজ খবর নিছিল। এখন তুই বললেই হলো যে তোদের মধ্যে কিছু চলছে না। দেখ, আমাদের কাছে কোনো কিছু লুকাবি না, আমরা তোর বন্ধু, আমাদের কাছে সব বলে দে প্লিজ। আরে ভাই, যা সত্য তাই বলছি, আমাদের মধ্যে কিছু চলছে না। আর যদি কিছু চলতো তাহলে তুই জানতে পারতি। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, ক্লাসে পড়াগুলো সব নোট করে আমাকে পাঠিয়ে দিবি। আর আমি যে অফিসে যাচ্ছি এটা যেন তুই ছাড়া অন্য কেউ জানতে না পারে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কেউ কোনো কিছু জানতে পারবে না। তবে একটা কথা তোকে বলে রাখি, যদি কখনো জানতে পারি ম্যাম আর তোর মধ্যে কিছু চলছে, তাহলে কিন্তু তোর খবর আছে, এটা তোকে বলে দিলাম। এই বলতে বলতে দুজনের কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। আর এদিকে রাজ প্রথমবার অফিসে গিয়েছে। অফিসের কাজ করতে গিয়ে সে অনেকটাই হাঁপিয়ে গেছে, খুব ক্লান্ত বোধ করছে। তাই বাড়িতে এসে নিজের রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার আম্মু সন্ধ্যায় নাস্তা বানিয়ে তাকে ডাকতে এসে দেখলো সে কাপড় চোপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। তাই তিনি তাকে ঘুম থেকে ডেকে তুললেন। এই রাজ, কি হচ্ছে তোর? এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিস কেন? বিছানা ছেড়ে ওঠ, আমি নাস্তা বানিয়েছি, খাবি আয়। উফ আম্মু, প্লিজ ডাকাডাকি করুন, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু ঘুমাতে দাও। আর এখন আমি নাস্তা করব না, রাতের খাবার খাওয়ার সময় হলে আমি নিজেই চলে আসব। তখন রাজের আম্মা আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। কারণ তিনিও বুঝতে পারছেন এই প্রথমবার তাদের ছেলে কোনো একটা কাজ করেছে, তাও আবার অফিস সামলেছে। অফিস সামলানোটা এতটাও সহজ কাজ নয়। রাজ ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যায়। রাত 10টার দিকে আবারও তার আম্মু তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেয়। তখন সে বিছানা ছেড়ে উঠে আর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেয়। তারপর ড্রয়িং রুমে এসে বসে। তখনই তার আম্মু তাকে আবারও বলতে থাকে, কি ব্যাপার বাবা, প্রথম দিনেই অফিস কেমন কাটলো? এই তো ভালোই। আসলে তুমি তো জানোই আমি কাজের পর্যন্ত জানতাম না, কিন্তু ম্যানেজার সাহেব আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে, তাই আমার সেরকম কোনো ঝামেলা হয়নি। তাহলে কি বাবা, এখন থেকে তুই অফিস সামলাতে পারবি? আরে না, এসব তুমি কি বলছো? আমি নিজেকে একদম এসব ঝামেলায় জড়াতে চাই না। যতদিন আব্বু বেঁচে আছে ততদিন আব্বু সবকিছু সামলাবে, আমি নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চাই না। এখন তো শুধুমাত্র আব্বু বাড়িতে নেই বলেই আমি অফিসে গিয়েছি, তা না হলে কি আমি কখনো অফিসে যেতাম নাকি? কিন্তু বাবা, সেরকমটা বললে হয় নাকি? তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের যা কিছু আছে সবকিছুর একমাত্র মালিক হলে তুই এখন যদি তুই নিজের সবকিছু গুছিয়ে না রাখিস, সবকিছুর বোঝার চেষ্টা না করিস, তাহলে কবে কি করবি? আমি তো সেটাই বুঝতে পারি না। আম্মু, তোমাকে তো চিন্তা করতে হবে না, যখন যেটা বোঝার তখন আমি সেটা বুঝে নেব। তবে এখন আমি সেই সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে চাই না, তাই প্লিজ তোমরা আমাকে জোরাজোরি করো না, আমাকে আমার মতো থাকতে দাও। এরপর রাজের আম্মু এই বিষয়ে আর কোনো কথা বাড়ালো না। তারা দুজনে মিলে তারপর অন্য একটা প্রসঙ্গ নিয়ে বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো। আর রাত 11:30টার দিকে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো।
পরের দিন যথারীতি সকাল 8টার দিকে রাজ ঘুম থেকে ওঠে আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। আর তারপর নাস্তা করে অফিসে চলে যায়। এভাবেই চলছিল তার দিনগুলো। অপরদিকে তিশা ভার্সিটিতে এসে রাজকে দেখতে না পেয়ে তার খুব খারাপ লাগতো। সে বারবার রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। সেদিন ক্লাসে তিশা নিলয়কে বলে, নিলয়, তুমি একবার আমার সঙ্গে আমার কেবিনে এসো তো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। নিলয় তখন কোনো কথা না বলে তিশার পিছন পিছন তার কেবিনে চলে আসে। আর তখন তিশা নিলয়কে বলতে থাকে, নিলয়, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। আমি কেন আপনাকে সত্য কথা বলবো না? আপনি আমার ম্যাম, আপনি আমার ম্যাডাম। আপনার সঙ্গে সত্য কথা বলাটা আমার কর্তব্য। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো তো, রাজ কোথায় আছে? আই এম সরি ম্যাডাম, আমি জানি না এ ব্যাপারে কোনো কিছু। দেখো, আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। আমি খুব ভালো করে জানি তুমি জানো রাজ কোথায় আছে, কিন্তু তুমি আমাকে এটা বলছো না। তুমি প্লিজ আমাকে এটা বলো, রাজ কোথায় আছে? সে তোমার বেস্ট ফ্রেন্ড, পৃথিবীর কেউ তার খোঁজ না জানলেও তুমি খুব ভালো করেই জানো। না ম্যাম, আমি একদম সত্যি কথা বলছি। আমি কোনো কিছুই জানি না, আর জানলে আমি অবশ্যই আপনাকে বলতাম। বললাম তো আপনি আমার ম্যাম। আমি আপনার কাছে কেন মিথ্যা কথা বলতে যাব? আপনার কাছে মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। কিন্তু ম্যাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? তুমি আবার আমাকে কি প্রশ্ন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বলো, কি বলবে? না মানে আসলে ম্যাডাম, আপনি তো রাজকে সহ্য করতে পারেন না। আপনি তো সব সময় তাকে মেজাজ দেখান, এমনকি ভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন। কিন্তু আজ এই কয়েকদিন ধরে ভার্সিটিতে না আসায় আপনি তার ব্যাপারে এত খোঁজ খবর কেন নিচ্ছেন? আমার মনে হয় তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। তুমি আমার ছাত্র, সেটা তুমি ভুলে গেছো। তাই আমি তোমাকে বলছি, তুমি তোমার সীমার মধ্যে থাকো, সীমা অতিক্রম করার চেষ্টা করো না। হ্যাঁ ম্যাডাম, সেটা তো অবশ্যই। আপনি আমার ম্যাডাম আর আমি আপনার স্টুডেন্ট, সেটা তো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। তবুও রাজ আমার বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে তো আমি সব কিছুই ভালো করে জানি। সে কখনো মেয়েলি ব্যাপারে দুর্বল হয় না। তবে আপনাকে দেখে কেন জানি আমার মনে হচ্ছে আপনি তার প্রতি একটু দুর্বল হয়ে গেছেন। চুপ করো। তুমি যা বলেছো, এইসব কথা আর কখনো ভুলেও বলবে না, তাহলে কিন্তু আমি রাজের বদলে তোমাকে ভার্সিটি থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করব না। তবে আমি এই ভার্সিটি থেকে বের হয়ে চলে যেতে চাই না, কারণ আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে ভার্সিটিতে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। তাই পড়াশোনা করাটাই আমার একমাত্র লক্ষ্য। অন্য কোনো দিকে আমি মনোযোগ দিতে চাই না। এই বলে নিলয় তিশা ম্যামের কেবিন থেকে বের হয়ে চলে আসে। সেদিন ভার্সিটি ছুটি হতেই নিলয় বাসে এসে রাজের নাম্বারে ফোন দেয় 2-3 বার। ফোন হওয়ার পর রাজ ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, তুই হঠাৎ এই অসময়ে ফোন দিচ্ছিস কেন? তুই তো জানিস আমি অফিসে আছি, একটু কাজের মধ্যে আছি। আরে ভাই, আমাদেরকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা কর, তারপর না হয় কাজ করবি। মানে এসব তুই কি বলছিস? আমি কেন তোকে মিষ্টি খাওয়াতে যাব? তাছাড়া কি এমন হয়েছে যার জন্য তোকে আমার মিষ্টি খাওয়াতে হবে? আমার মনে হয় তোর জন্য ম্যাডামের মনে লাড্ডু ফুটছে, তাই মিষ্টি খাওয়াতে হবে। ধুর, ফালতু কথা বলার আর জায়গা পেলি না। এসব আবল তাবল কথা কোথা থেকে শুনেছিস, আর কেনই বা আমাকে বলছিস? আরে না ভাই, আমি একদম আবল তাবল কথা বলছি না, যা সত্য তাই বলছি, একদম সত্য কথা বলছি। আমার মনে হয় ম্যাম তোর প্রেমে পড়েছে। দেখ, একটাও বাজে কথা বললে কিন্তু আমি তোর সঙ্গে আর কোনো কথাই বলবো না। আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর সেজন্যই বলছি, আমি যা বলছি একদম সত্য কথা বলছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমার সত্যি মনে হচ্ছে ম্যাম তোর প্রেমে পড়েছে। আমার মনে হয় তুই একটু মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়েছিস আর সেই জন্য এরকম বলছিস। ম্যাম বন্ধু কি আমার প্রেমে পড়তে যাবে? ম্যামের আচার আচরণ দেখে আমার এরকমটাই মনে হচ্ছে, তাই আমি তোকে বলছি। কারণ আমি প্রতিদিনই ভার্সিটিতে যাওয়ার পর ম্যাম আমাকে নিজের কাছে ডেকে নিয়ে প্রশ্ন করে। আরে ভাই, কেউ কারোর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করতেই পারে, তার মানে এই নয় যে সে আমার প্রেমে পড়েছে, বুঝতে পেরেছিস? এসব ফালতু কথা বন্ধ কর। এখন আমি অফিসে আছি, অফিসের কাজ করতে দেওয়ার। আগামীকাল শুক্রবার, আগামীকাল আমার বাসায় চলে আসিস, তোর সঙ্গে আড্ডা দেব। এরপর নিলয়কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাজ ফোনটা কেটে দেয় আর অফিসে কাজ করতে থাকে।
পরের দিন বিকালবেলা নিলয় যথাসময়ে রাজের বাড়িতে চলে আসে। রাজ আর নিলয় দুজনে রাতে রুমে বসে গল্প করছিল। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। রাজের আম্মু দরজা খুলে দিল, আর দরজা খুলে তিনি তিশাকে দেখতে পেয়ে বললেন, আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি আমাদের ম্যানেজারের মেয়ে দিশা না? আন্টি, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। তবে আমার আরো একটা পরিচয় আছে। আপনি কিন্তু জানেন না যে আমি আপনার ছেলের ম্যাম হই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো খুব ভালোই হলো। তাই তো ফোনের ভিতরে আসো। এই বলে রাজের আম্মু তিশাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলো আর তিশাকে ড্রয়িং রুমে বসতে দিল। তখনই তিশা রাজের আম্মুর কাছে জিজ্ঞাসা করলো, আন্টি, আমি আসলে একটা দরকারে এসেছি। রাজ কয়দিন ধরে ভার্সিটিতে যাচ্ছে না কেন? তার কি কোনো প্রবলেম হয়েছে নাকি? আমি তো তার বন্ধুর সাথে জিজ্ঞাসা করেছিলাম, সে তো বলল কোনো কিছুই জানে না। আসলে মা, তোমার আঙ্কেল কয়দিন ধরে বাসায় নেই। উনি অফিসে একটা কাজের জন্য ইংল্যান্ড গেছে, আর সেই জন্য রাজকে অফিস সামলাতে হচ্ছে। সেই জন্য সে অফিসে যেতে পারছে না। ও আচ্ছা, এই ব্যাপার। যাই হোক আন্টি, রাজ এখন কোথায় আছে? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে। আপনি কি প্লিজ তার সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্য, কেন নয়। তুমি উপরে গিয়ে ডান দিকে 2 নম্বর রুমটায় চলে যাও। সেখানেই রাস্তার বন্ধুদের সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছে। তিশা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা উপরে চলে আসে, আর রুমে এসে দেখতে পায় রাজ আর নিলয় দুজনে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। সে রাজকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তাই সে দূরে গিয়ে রাজকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি এতদিন আমার সঙ্গে কোনো যোগাযোগ করনি কেন? জানো, তোমাকে দেখতে না পেয়ে আমার কতটা কষ্ট হচ্ছিল। আমি তো ভেবেছিলাম হয়তো তোমার কিছু হয়ে গেছে। তোমাদের বাড়িতে আসারও সাহস পাচ্ছিলাম না, তাই তোমার কোনো খোঁজও নিতে পারছিলাম না। তিশার এমন কর্মকাণ্ড দেখে রাজ আর নিলয় দুজনেই হতবাক হয়ে যায়। তারা কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে এসব। এদিকে নিলয় তখন অনেকটা লজ্জায় পড়ে যায় আর রুম থেকে বের হয়ে আসছে। এদিকে রাজ তিশাকে নিজের দিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, আরে ম্যাম, এসব আপনি কি করছেন? আর এসব কি পাগলের মতো আবল তাবল বকছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক হয়ে গেছে। আমি তোমাকে দেখতে পাইনি বলে আমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। তুমি কেন এতদিন ভার্সিটিতে যাওনি? আর তুমি অফিসে গেছো সেটা আমাকে বলে যাওনি কেন? আরে ম্যাডাম, আমার বাবার অফিস আমি চাইলে যে কোনো সময় যেতেই পারি। এতে আপনার কাছে বলে যাওয়ার কি আছে? আর আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? প্লিজ আমাকে ছাড়ুন। আম্মু বাড়িতে আছে, দেখে ফেলতে পারে। আম্মু আমায় ভুল বুঝবে। প্লিজ ছেড়ে দিন আমায়। না, আমি তোমাকে একটুও ছাড়বো না। তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে জানো? আমি প্রতিটা মুহূর্ত তোমাকে কতটা মিস করছিলাম। তোমাকে দেখতে না পেয়ে আমি তো পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। তাই পাগলের মতো ছুটে তোমাদের বাড়িতে চলে আসলাম। ম্যাম, এবার কিন্তু আমার সত্যি মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা হয়েছে। আপনাকে ডাক্তার দেখানো দরকার। প্লিজ আপনি আমাকে ছাড়ুন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি আমার ম্যাম আর আমি আপনার স্টুডেন্ট। এভাবে আমাকে জড়িয়ে ধরাটা আপনার একদমই ঠিক হচ্ছে না। কেন? আমি তোমার ম্যাম বলে কি তোমায় ভালোবাসতে পারি না? এটা কি কোনো হাদিসে লেখা আছে নাকি? বিশ্বাস করো, আজ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি নিজেকে তোমায় বিহীন করতে পারছি না। এই বলে তিশা রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এদিকে রাজ কি করবে কিছুই বুঝতে পারছে না। তিশার এমন কর্মকাণ্ডে সে একদম বাকরুদ্ধ হয়ে গেছে। তারপরও সে তিশাকে নিজের দিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। 2 মিনিট পর সে তিশাকে কোনো রকমে নিজের থেকে ছাড়িয়ে নেয় আর দূরে গিয়ে দাঁড়ায়। ম্যাম, এবার আপনি একটু ঠান্ডা হয়ে বসুন আর তারপর আমাকে বলুন তো আপনার কি হয়েছে। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এসব পাগলামো বন্ধ করুন আর কাজের কথা বলুন। আপনি এখানে কেন এসেছেন? আমি একদম পাগলামো করছি না। আমি সত্যিই তোমায় ভালোবেসে ফেলেছি। জানি না কিভাবে আমি তোমার প্রেমে পড়ে গেলাম আর তোমায় এতটা ভালোবেসে ফেললাম। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা কল্পনাও করতে পারছি না। প্লিজ তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। আমাকে অবহেলা করো না। আমি তোমার ছাড়া থাকতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। এদিকে এইসব কথাবার্তা রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলয় শুনছিল। আর এদিকে রাজ তখনই নিলয়কে রুমে ডেকে নিয়ে বলতে লাগে, ভাই শোন, টাকা যা লাগে সব আমি দিচ্ছি। টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। কিন্তু তুই ম্যামকে এক্ষুনি আমাদের বাড়ি থেকে নিয়ে যা এবং কোনো সাইকোলজিস্ট দেখানোর ব্যবস্থা কর। আমি কেন ম্যামকে এখানে নিয়ে যাব?
আমি তো তোকে আগেই বলেছিলাম ম্যাম মনে হয় তোর প্রেমে পড়ে গেছে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিলি না, এমনকি আমার কথাকে কোনো পাত্তাও দিছিলি না। যাই হোক ভাই, আমি সবশেষ থেকে একটা কথা বলবো, তোদের ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এটা তোদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, কি করবি তোরা দুজনেই করবি। তোদের দুজনের ব্যক্তিগত ব্যাপারে আমি ঢুকতে চাই না। হ্যাঁ নিলয়, তুমি একদম ঠিক কথাই বলেছো। কারোর ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলতে নেই। তুমি এখান থেকে চলে যাও, এটা আমাদের দুইজনের ব্যাপার, আমরা দুজনেই সামলে নেব। নিলয় তখন কোনো কথা না বলে চুপচাপ রাজের রুম থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে যায়। আর এদিকে রাজ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে। এসব সে কি শুনছে? সে তো বিশ্বাসই করতে পারছে না। অবশেষে কিনা ম্যাম তার প্রেমে পড়ে গেল। কি হলো, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? আমি তোমাকে কিছু বলছি, তুমি আমার কথার কোনো উত্তর কেন দিচ্ছ না? ম্যাম প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি এখান থেকে চলে যান দয়া করে। এখানে কোনো ঝামেলা করবেন না। এটা আমার বাড়ি, আর আব্বু আম্মু আমাকে খুব ভালো করে চেনে। তারা খুব ভালো করে জেনে আমি কখনোই খারাপ কোনো কাজ করি না। আমি কি তোমাকে একটা বারও বলেছি তুমি কোনো খারাপ কাজ করেছো? আমি তো তোমাকে একটা বারও বলিনি যে তুমি কোনো খারাপ কাজ করেছো। আমি তো শুধু তোমাকে এটাই বলেছি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি, আর সবশেষে আমি নিজেকে তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই। তাহলে এখানে তুমি খারাপ কথা বা খারাপ কাজ কোথা থেকে পাচ্ছ? ম্যাম আপনি সত্যি অন্ধ হয়ে গেছেন। আমি বুঝতে পারছি না আপনি এই কথাগুলো কি করে বলছেন। আমি আপনার ছাত্র হই, সেটা আপনি ভুলেই বা যাচ্ছেন কি করে? কেউ কতটা মেন্টাল হলে নিজের ছাত্রকে এসব কথা বলতে পারে সেটা সত্যি আমার জানা নেই। আমি এক্ষুনি আপনার আব্বুকে ফোন দিচ্ছি। এই বলে সঙ্গে সঙ্গে রাজ তার নিজের মোবাইলটা বের করে তিশার আব্বুকে ফোন দেয় আর বলে, আঙ্কেল আপনি এখানে প্লিজ একবার আমাদের বাড়িতে আসেন। আপনার সঙ্গে খুব জরুরি একটা দরকার আছে, আপনাকে এক্ষুনি আসতে হবে। কিন্তু বাবা, কি হয়েছে সেটা তো তুমি আমাকে বলো। এভাবে হুটহাট করে তুমি আমাকে এত জরুরি তলব কেন দিচ্ছ? আঙ্কেল আপনি আগে আমাদের বাড়িতে আসেন, তারপর আপনাকে সবকিছু খুলে বলছি। কিন্তু এখন আপনাকে কোনো কিছুই বলা যাবে না, আর ফোনে বললেও আপনি বুঝতে পারবেন না। তাই দেরি না করে আপনি তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি চলে আসছি। এই বলে তিশার আব্বু ফোনটা কেটে দেয় আর রাজ ফোনটা রেখে বিছানায় বসে পড়ে। তখনই তিশা বলতে থাকে, দেখো, আমার মনে হয় আব্বুকে ফোন দিয়ে কথা বলে কোনো লাভ হবে না, কারণ আব্বু খুব ভালো করে জানে আমি কতটা জেদি আর একগুঁয়ে। আমি যখন কোনো কিছু করব বলে চিন্তা ভাবনা করি, যতক্ষণ না সেটা না করতে পারি ততক্ষণ আমার শরীরে কোনো শান্তি লাগে না। আর এখন যখন প্রেম ভালোবাসার মতো বিষয়গুলোতে নিজেকে ইনভলভ করে ফেলেছি, তখন তো মনে হয় আমি কোনোভাবেই নিজেকে সেখান থেকে সরিয়ে আনতে পারবো না। তাই তুমি যাই কিছু করো না কেন, তাতে আমার মনে হয় কোনো লাভ হবে না। তখনই তিশার কথায় রাজ কোনো উত্তর দিল না। সে চুপচাপ বসে রইল। তিশার আব্বুর অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর তার আব্বু সেখানে এসে উপস্থিত হয় আর রাজকে দেখে তিনি বলতেই থাকেন, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুমি এভাবে তাড়াহুড়ো করে আমাকে তোমাদের বাড়িতে ডাকলে কেন? আঙ্কেল এই যে দেখুন, আপনার মেয়ে আমার বাড়িতে আসে, কেন এসেছে সেটা আপনি তার কাছে জিজ্ঞাসা করুন। আর এই জন্যই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কি ব্যাপার তৃষা, তুমি এখানে কেন? আমার জানা মতে তোমার তো এখানে কোনো দরকার নেই, তাহলে কেন এসেছো? আব্বু, আমি রাজকে ভালোবাসি, আর আমার ভালোবাসার কথা বলতে এখানে এসেছি। তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো এসব উল্টোপাল্টা কথা? তুমি কেন বলছো বলো তো আমায়? আব্বু, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। আমি যা বলছি একদম সত্যি কথা। আমি রাজকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। দেখো তো, সব পাগলামির একটা লিমিট আছে। কোথায় আমরা আর কোথায় রাজ সেটা তুমি জানো? জানি না, আর জানার কোনো প্রয়োজন নেই। রাজ একজন মানুষ আর আমরাও মানুষ, তাহলে আমাদের মধ্যে কেন কোনো পার্থক্য থাকতে যাবে? তৃষা প্লিজ, তুমি এসব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো, আর তুমি আমার সঙ্গে বাসায় চলো। হ্যাঁ, আমি অবশ্যই বাসায় যাব। আমি এই বাসায় থাকার জন্য এক্ষুনি চলে আসিনি, তবে রাজের মুখ থেকে ভালোবাসার কথা শুনে তারপরে যাব। রাজ যখন আমাকে ভালোবাসার কথা বলবে আমি তখনই চলে যাব, কিন্তু যতক্ষণ বলবে না ততক্ষণ আমি এখানেই থাকবো। এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। আর তখনই তাদের কথা কাটাকাটির আওয়াজ শুনে রাজের আম্মু সেখানে আসে আর তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের মধ্যে? এখানে এরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যাচ্ছে কেন? তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছে নাকি?
না আন্টি, কোনো ঝামেলা হয়নি। আসলে আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি, আর আমার ভালোবাসার কথা বলার জন্যই আপনার ছেলের কাছে এসেছিলাম। আর তখনই আপনার ছেলে আমার বাবাকে ডেকে এনেছে এটা প্রমাণিত করার জন্য আমি নাকি পাগল হয়ে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আমার ছেলেকে পছন্দ করে দাও, ভালোবেসে ফেলেছো, এটা তো আমাদের সৌভাগ্যের কথা। তাহলে এখানে ঝামেলা হবার কি আছে? আম্মু, এসব তুমি কি বলছো? তোমারও কি এই মেয়েটার সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে পাগলের মতো কথা বলছো? আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমি যা বলছি একদম সত্যি বলছি। আর সত্য কথা এটাই যে তিশা যদি তোকে বিয়ে করে তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব, কারণ আমার মনে হয় তুই একবারও তিশার দিকে ভালো করে তাকাসনি। তৃষা কতটা মায়াবী, সুন্দরী, স্মার্টনেস একটা মেয়ে দেখতে পেয়েছিস তুই? আমার এত কিছু জানার বা দেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার ভার্সিটির মেয়েকে কি করে বিয়ে করতে পারি? তুমি তোমার ভার্সিটির ম্যামকে বিয়ে করতে পারবে না, এটা কোনো হাদিসে লেখা আছে? সেটা বলবে আমায়। দেখুন, আমি আপনার কোনো কথার কৈফিয়ত দিতে বাধ্য নই, কারণ লাইফটা আমার কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন এসব ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে যাব? হ্যাঁ, একদমই তাই। আমার লাইফে আমি কি করব না করব সেটাও তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যাপারে কেন অন্য মানুষ নাক গলাবে? আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই, এটাই আমার শেষ কথা। এরপর আমি কোনো কথা শুনতে চাই না। কোনো চিন্তা করো না মা, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। তোমার ভালোবাসার মানুষ কখনোই তোমাকে ছেড়ে যাবে না, আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলতেও পারবে না তোমার আঙ্কেলের। তোমার আঙ্কেল বাড়িতে আসুক, আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলে তোমাকে পার্মানেন্টলি এই বাড়িতে বউ করে নিয়ে আসার ব্যবস্থা করছি। কথাটা শোনা মাত্রই তিশা দৌড়ে গিয়ে রাজের আম্মুকে সালাম করে। আর এদিকে রাজ নিজের কপালে হাত দিয়ে বসে পড়ে। তার আম্মু এসব কি বলছে সে তো বিশ্বাসই করতে পারছে না। এটা তার নিজের আম্মু তো, যে কিনা ভার্সিটির ম্যামের সঙ্গে তার ছেলের বিয়ের কথা বলছে। এগুলো বিশ্বাস করার মতো কথা নয়। তাই রাজ তার আম্মুকে বলতে থাকে, আম্মু প্লিজ, এসব ফালতু কথা বন্ধ করো। একটা মেয়েকে শুধু শুধু আশ্বাস দিও না। আশ্বাস দিয়ে সেটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু এটা ভালো হয় না। তোকে কে বলেছে আমি আশ্বাস দিয়ে রাখতে পারবো না? আমি আশ্বাস দিয়ে আশ্বাস রাখতে পারবো বলেই তো কথা দিয়েছি। তৃষা, তুমি আমার সঙ্গে চলো। এই বলে রাজের আম্মু তিশাকে নিয়ে নিজের রুমে চলে আসে। আর তিশাকে নিজের বিছানার উপর বসিয়ে আলমারি থেকে গহনার বক্সটা নিয়ে আসে। তারপর ওখান থেকে একজোড়া হাতের বালা বের করে আর ওগুলো তিশার হাতে পরিয়ে দেয়। দেখো, এগুলো আমাদের বংশের ঐতিহ্য। আমার শাশুড়িকে আমার দাদি শাশুড়ি দিয়েছিলেন, আর তারপর আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আর এখন দিলে তো তুমি আমার একমাত্র পুত্রবধূ খেতে চলে এসো। তাই এগুলো এখন থেকে তোমার, আমি আগাম তোমাকে তোমার ছেলের জন্য বুকিং করে রাখলাম। আপনি সত্যি বলছেন তো আম্মু? আমি কি আমার ভালোবাসাকে পাবো? হ্যাঁ, তুমি অবশ্যই পাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিত মনে বাড়িতে ফিরে যাও। তোমার আঙ্কেল বাড়িতে এসে আমি তোমার আঙ্কেলকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, আর তারপর বিশাল আয়োজন করে ধুমধাম করে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। এই বলে রাজের আম্মু তিশাকে নিয়ে ড্রয়িং রুমে আসে। অপরদিকে রাজ আর তিশার আব্বু আগে থেকে ড্রয়িং রুমে বসেছিল। তিশার হাতে বালা জোড়া দেখে রাজ বলল, কি ব্যাপার আম্মু, দাদুর দেওয়া বালা জোড়া ম্যামের হাতে কেন? তিশা এই বাড়ির বউ হতে চলেছে, তাই। মাথা খারাপ হয়ে গেছে তাই এসব পাগলের মতো কথা বলছো? তা না হলে এসব পাগলের মতো কথাবার্তা বলতে পারতে না। তাহলে সুস্থ মানুষের মতো সুস্থ মস্তিষ্কে কথা বলতে। সে তোর যা ভালো মনে হয় তুই তাই মনে করতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্য কথা আমি সেটাই তোকে বলেছি। এখন তুই যদি সেই কথা বিশ্বাস করতে না পারিস তাহলে তো আমার কিছু করারই নেই, আর মেনে নিতে না পারলে আমার কিছু করারই নেই। হ্যাঁ ভাবি, রাজ একদম ঠিক কথাই বলেছে। তিশার এসব পাগলামি প্রশ্রয় দেওয়া আপনাদের একদমই উচিত হয়নি। মেয়েটা আমার ছোটবেলা থেকে এরকমই, তাই বলে সে যা চাইবে তাই যে দিতে হবে এরকমটা তো কোনো কথা নেই। রাজ আপনাদের একমাত্র ছেলে, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে একটু হলেও চিন্তাভাবনা করা উচিত ছিল। এভাবে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একদমই উচিত হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান। রাজের আব্বু বাড়িতে আসলে আমি রাজের আব্বুর সঙ্গে কথা বলে তারপর তিশাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছি। তিশাকে আমার আগে থেকেই পছন্দ ছিল, তাই এখন তিশা যখন নিজের থেকে এই ব্যাপারে কথা বলেছে আমি আর কোনো রিস্ক নিতে চাই না। এই কথা শুনে রাজ রাগে নিজের রুমে চলে যায়। আর এদিকে তিশা তার বাবাকে নিয়ে বাসায় চলে আসে। এরপর চলে গেল আরো 4-5 দিন সময়। ইতিমধ্যে রাজের আব্বু বাড়িতে চলে এসেছে। রাতের বেলা যখন রাজের আব্বু ঘুমাতে যাবে তখনই রাজের আম্মু সেখানে আসে আর রাজের আব্বুকে উদ্দেশ্য করে বলে,
আমি তোমার ছেলের জন্য বিয়ের সম্বন্ধ করেছি, আশা করি এতে তোমার সম্মতি পাবো। এসব তুমি কি বলছো রাজ? আমাদের ছেলে সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমাদের সবাই মিলে দেখাশোনা করে তারপরে তার বিয়ের সম্বন্ধ করা উচিত ছিল। কিন্তু একা একা বিয়ের সম্বন্ধ ঠিক করে নিলে কি করে? দেখো আমি এরকম কিছু করিনি যেটা তোমাদের পছন্দ হবে না। আমি তোমাদের পরিচিত একটা মেয়েকেই রাজের পাত্রী হিসেবে পছন্দ করেছি, আশা করি ওই মেয়েটাকে তোমারও পছন্দ হবে। কি বলছো তুমি? তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো সেই মেয়েটা আমার পরিচিত? আচ্ছা ঠিক আছে, বলো তো মেয়েটাকে। মেয়েটা অন্য কেউ নেই, মেয়েটা তোমার অফিসের ম্যানেজারের মেয়ে। মেয়েটাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার পছন্দ হয়েছিল, কিন্তু কোনো কথা বলতে পারিনি। এখন দেখলাম মেয়েটা নিজেই তোমার ছেলেকে পছন্দ করে, তাই আমি মেয়েটাকে কথা দিয়েছি তাকে এবারে বউ বানিয়ে আনবো। এবার তুমি আমাকে এটা বলো যে এই বিয়ের ব্যাপারে তোমার কি মতামত? তুমি তো খুব ভালো করেই জানো আমি কখনো তোমার মতামতের বিরুদ্ধে যাই না। আমি সব সময় তোমার মতামতকে গুরুত্ব দিই এবং তোমার মতামতকে যথেষ্ট সম্মান প্রদর্শন করি। তাই তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, এ ব্যাপারে আমি তোমাকে কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করো, তুমি কালকেই একবার আমার সঙ্গে তিশাদের বাড়িতে চলো, আমরা তার আব্বুর সঙ্গে বসে সরাসরি কথা বলতে চাই। এর পরের দিন রাজের আব্বু আম্মু সকালবেলা ঘুম থেকে উঠেই রাজকে বলে, রাজা, তুমি তো জানোই তোমার মা তোমার বিয়ের সম্বন্ধ করছে, তাই আজ তুমি আমাদের সঙ্গে ওখানেই যাবে। আব্বু আমি এটা কখনোই করতে পারবো না, কারণ উনি আমার ভার্সিটির মেয়ে। এটা করলে আমার মান সম্মান সব চলে যাবে। তাছাড়া এই মেয়ের মধ্যে কি এমন আছে যার জন্য এই মেয়েকে আমার বিয়ে করতে হবে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? দেখো, তুমি একদম বেশি কথা বলবে না। আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। আমরা তোমার বাবা মা, আমরা কখনোই এমন কিছু করব না যেটা তোমার জন্য ক্ষতিকর হবে। তাই বেশি কথা বলতে এসো না, বুঝলে? কিন্তু আব্বু দেখো, তুমি এইটুকু বড় হয়েছো, এ পর্যন্ত তুমি আমাদের কাছে যা কিছু চেয়েছো সবকিছু তোমার চোখের সামনে এনে হাজির করেছি। ইনফ্যাক্ট তুমি কোনো কিছু চাওয়ার আগেই সেটা তোমার সামনে এনে দিয়েছি। তবে তোমার কাছে এইটুকু আবদার করছি, তুমি কেন এইটুকু আবদার রাখতে পারবে না? আব্বু তাই বলে আমি আমার ভার্সিটির ম্যামকে বিয়ে করব? তাতে কি হয়েছে? তুমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো, আর কয়দিনই তো আছো ওই ভার্সিটিতে। তারপরেই তো পরীক্ষা শেষ হলে তুমি ওখান থেকে বের হয়ে চলে আসবে, আর কখনোই ওখানে যাওয়া হবে না। তাহলে তিশাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কোথায়? আচ্ছা আব্বু ঠিক আছে, তুমি তো আমার জীবনের কোনো আশাই পূর্ণ রাখোনি, এখন তো আর তোমার বিরুদ্ধে গিয়ে কথাও বলতে পারি না। যাই হোক, তুমি যেটা ভালো মনে করো। এই তো ভালো ছেলের মতন কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিকেলবেলা রেডি হয়ে থেকো, আমরা বিকেলে যাব। এরপর সেদিন বিকেল বেলায় রাজের আব্বু আম্মু সবাই তিশাদের বাড়িতে যায়। তিশাদের বাড়িতে আগে থেকেই জানতো রাজ তার ফ্যামিলি নিয়ে আসছে, তাই সকাল থেকেই তিশা তাদের জন্য রান্নাবান্নার আয়োজন করে আর সারাটা বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখে। রাজ আর তার ফ্যামিলির সবাই যখন তিশাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন আনুমানিক বিকেল 3টার মতো হবে বাজে। সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই রাজার আম্মু বলল, আচ্ছা আমরা এইভাবে গল্প করেই চলেছি, কিন্তু আমরা যে কথাটা বলার জন্য এসেছি সেই কথাটা তো ভুলে যাচ্ছি। আমরা কি শুধু গল্পই করব, ওই কথাটা নিয়ে কোনো কথা বলবো না? আহা, আসলে ম্যানেজার সাহেব দেখুন, আপনি তো সবটাই জানেন, এখন তো আর নতুন করে কিছুই বলার নেই। তাই আপনার সঙ্গে বিয়ের পাকা কথাটা বলতে আসলাম। এখন তো আপনাকে আবার ম্যানেজার বলা যাবে না, আমার ইয়াই বলতে হবে। হ্যাঁ স্যার, তবে আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে আরো একবার ভেবে দেখলে ভালো হতো। ভেবে দেখার কি আর আছে? আমার স্ত্রী যখন পছন্দ করেছে তখন তিশাকেই আমি আমার বাড়ির বউ বানিয়ে নিতে চাই। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। তাছাড়া আপনাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আপনাদের বাড়িতে গেলে আমার মেয়ে ভালোই থাকবে। এরপর তারা বিয়ের পাকা কথা বলে তিশাকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করে। তখনই রাজার আব্বু রাজকে বলে। রাজ তখন কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে উঠে বাড়ির বাইরে বাগানে চলে আসে। তখন তার পিছন পিছন আসে তিশা। বাগানের বেঞ্চিতে বসে রাজ কিছু একটা চিন্তা করছিল। তখনই তিশা পিছন থেকে তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কি চিন্তা করছো? কি আর চিন্তা করব? এখন আর চিন্তা করে কি লাভ হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি হবার বাকি আছে? দেখো, তোমায় আমি ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসা হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। তাই আমি তোমাকে বিয়েটা করতে চাইছি। প্লিজ তুমি আমাকে মেনে নাও, কখনো ভালোবাসার কমতি রাখবো না। ভালোবাসা দিয়ে আর কি হবে? যেখানে কিনা নিজের ম্যামকে বিয়ে করতে হচ্ছে সেখানে ভালোবাসা আর কি? বুঝতে পেরেছি,
তুমি এখনো আমার উপর অভিমান করে আছো, আমাকে ভুল বুঝতেছো। কিন্তু বিশ্বাস করো, এমন একটা সময় আসবে যেদিন তুমি নিজের থেকেই আমাকে বলবে, আমাকে বিয়ে করে তুমি জিতেছো, আমাকে বিয়ে করে তুমি একটুও ঠকে যাওনি। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম। এই বলে তিশা বাড়ির ভিতরে চলে যায়। আর এদিকে এক সপ্তাহ পরেই রাজ আর তিশার বিয়ের আয়োজন করা হয় মহা ধুমধামের সাথে। সেই বিয়ের অনুষ্ঠান হয়। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে সবাই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু রাজের একটুও মন ভালো ছিল না। কি ব্যাপার দোস্ত, তুই এখানে মন খারাপ করে বসে আসছিস কেন? আজ তোর বিয়ের দিনে কেউ কি এমনভাবে মন খারাপ করে থাকে? বিয়ে তো কি হয়েছে, আমি কি নাচবো নাকি? আরে ভাই, তুই আমাকে কেন মেজাজ দেখাচ্ছিস? আমি তো আর তোর বিয়ে ঠিক করিনি, তাহলে আমাকে মেজাজ দেখে কি লাভ বল? প্লিজ, তুই কিছু মনে করিস না। কিন্তু কি করব বল, আমি আর এসব কিছু সহ্য করতেই পারছি না। আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। দোস্ত, তা হচ্ছে সব মেনে নে। না মেনে নিয়ে কি করবি বল? কোনো কিছু করার নেই, তাই না? দেখ, তোর আব্বু আম্মু চেয়েছে বলেই কিন্তু বিয়েটা হচ্ছে। এমনটা কিন্তু নয় যে শুধু মেয়ের ইচ্ছেতেই বিয়েটা হচ্ছে। হ্যাঁ, সেটাই তো। আমি আমার আব্বু আম্মুকে কিছু বলতেও পারছি না, আর সব কিছু আমাকে মুখ বুজে সহ্য করতে হচ্ছে। তাই তো খুব খারাপ লাগছে। আর যদি আব্বু আম্মু আমার দিকটা বুঝতো, আপু আম্মু ইচ্ছে করে আমার সঙ্গে এরকমটা না করতো, তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। এই বলে হৃদয় রাজকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। সেদিন ছিল বৌভাতের অনুষ্ঠান। সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করে। তারপর খাওয়া দাওয়া করা শেষ করে সবাই নিজেদের বাড়িতে চলে যায়। আর সেদিন রাতের বেলায় রাজ আর তিশার জন্য বাসরের আয়োজন করা হয়। আসলে বাঙালি মুসলিম পরিবারে একটা রেওয়াজ আছে, যেদিন বিয়ে হয় সেদিন কিন্তু বাসর হয় না। বৌভাতের দিন রাতে বাসরের আয়োজন করা হয়। রাজ আর তিশা দুজনেই ছিল মুসলিম ফ্যামিলির, তাই তাদের বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানও মুসলিম রীতিতেই পালন করা হয়। বাসর ঘরে বসে বসে তিশা রাজের জন্য অপেক্ষা করছে। অপরদিকে রাজ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। সারা বাড়িতে সবাই তাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই হঠাৎ রাজের আম্মু তার বন্ধু নিলয়কে বলে, কি ব্যাপার নিলয়, রাজ কোথায় গেল? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? প্লিজ একবার তোমরা ওকে খুঁজে দেখো, ও কোথায় গিয়েছে। রাত 11টা বেজে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা যদি ওর আব্বু জানতে পারে তাহলে খুব রাগারাগি করবে। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি রাজ কোথায় আছে। আপনি একটু অন্য কোথাও রিল্যাক্সে বসুন। এই বলে সারা বাড়ি বাগান আর ছাদে তন্ন তন্ন করে রাজকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ নিলয় দেখতে পায় রাজ ছাদের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই নিলয় তার পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, কি ব্যাপার দোস্ত, তুই এখানে কি করছিস? আমরা সবাই তোকে খুঁজতেছি, কোথাও তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস। হ্যাঁ, তো কি হয়েছে? তাছাড়া তোরা আমাকে খুঁজবি কেন? রে ভাই, তুই কি ভুলে গেছিস নাকি আজ তোর বাসর রাত? তাই তো তোকে খুঁজতেছি। এছাড়া কি তোকে খোঁজার অন্য কোনো কারণ আছে নাকি? তাড়াতাড়ি নিচে, তোর বউ যে নিচে সেই কখন থেকে বাসর ঘরে বসে বসে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয় না ভাই। আমি যাব না, আমার কোনো কিছু ভালো লাগছে না। কেন আমার সঙ্গে এরকম হলো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ভাই, তোর দুটো পায়ে ধরি, তুই আমাদের সঙ্গে নিচে চল। তোর আব্বু যদি জানতে পারে তুই এরকম করছিস তাহলে কি হবে সেটা তুই ভাবতে পারছিস তো? তাই তোকে রিকোয়েস্ট করে বলছি, এই দিনে খারাপ কিছু করিস না, চল আমাদের সঙ্গে। এই বলে নিলয় আর হৃদয় দুজনে মিলে রাজকে তার রুমে পৌঁছে দেয় আর দরজাটা বাইরে থেকে লক করে দেয়। রাজ রুমে প্রবেশ করতেই তিশা বিছানা থেকে নেমে রাজকে সালাম করতে চায়। আর তখনই রাজ কর্কশ কণ্ঠে বলতে থাকে, এই যে শুনেন, আপনি আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন। আপনাকে বিয়ে করেছি তার মানে কিন্তু এই নয় যে আপনি আমার বউ। তবে সেটা শুধুমাত্র কাগজে কলমেই থাকবেন, অধিকার ফলাতে কখনোই আসবেন না। তুমি সব কি বলছো রাজ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার বিয়ে করা বউ, গতকালকেই তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর আজ আমাদের বাসর। এখন তুমি এগুলো কি বলছো? আমি যা বলছি একদম সত্য কথা বলছি, আমি কোনো ভুল কথা বলছি না। শেষবারের মতো আপনাকে বলে দিচ্ছি, আমার কাছে কখনোই স্বামীর অধিকার চাইতে আসবেন না। শুধু আমি আমার আব্বু আম্মুর জন্যই আপনাকে বিয়ে করেছি, তা না হলে আপনার মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। কেন বিয়ে করতে না? কিসের কমতি আছে আমার?
আমি কি দেখতে অসুন্দর, অশিক্ষিত, গাইয়া, আনকালচার্ড? আমি জানি না, আমি কোনো কিছু জানতেও চাই না। আর আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ুন। আর আমি বেলকনিতে গিয়ে ঘুমাচ্ছি। আপনার সঙ্গে এক রুমে আমি কোনোভাবেই থাকবো না। দেখো, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা একটুও হবে না। কারণ আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি। স্ত্রীর অধিকার পাওয়ার জন্যই আমি তোমায় এমনি এমনি বিয়ে করিনি। আর বিয়ে যখন হয়েই গেছে, এখন তুমি কোনো কথা বললেও আমি সেটা শুনবো না। কেন শুনবেন না? আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, আপনাকে আমার পছন্দ হয়, আপনাকে আমার বিয়ে করতে ইচ্ছে করে? তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকমটা করছেন? আপনি আমার ম্যাম, সেই পর্যন্তই ঠিক ছিলেন। কেন আপনি সে দেশে আমার সঙ্গে সম্পর্ক করতে আসলেন? আর আপনি যদি সেদিন আমাদের বাড়িতে না আসতেন তাহলে তো আমার বাবা মা আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার সাহসটাও পেত না। এখন আমি আপনাকে যেটা বলবো আপনাকে সেটাই শুনতে হবে। ও তাই নাকি? একটা কথা ভালো করে বলে রাখি, তুমি শোনো। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কেন তোমার কথা শুনবো? আমি তোমার বিয়ে করা বউ, আমার অধিকার আছে তোমার থেকে আমার অধিকার আদায় করে নেওয়ার। এই যে শোনেন, আপনার সঙ্গে ফালতু কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তাছাড়া এই কয়দিনে আমার উপর প্রচণ্ড ধকল গেছে, তাই আমাকে ঘুমাতে হবে। দয়া করে বিরক্ত করবেন না। এই বলে রাজ তখনই আলমারি থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে ব্যালকনিতে চলে যেতে চায়। তখনই দিশা পিছন থেকে রাজের হাতটা ধরে ফেলে আর টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এটা দেখে রাজ বলতে থাকে, এসব কি করছেন আপনি? নির্লজ্জ বেহায়া মার্কা মেয়ে। আপনাকে তো যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি বলেছিলাম আপনাকে হয়তো কোনো ছেলে বিয়ে করতে পারবে না, আর কোনো ছেলে বিয়ে করতেও চাইবে না, কারণ খোসা ছাড়া কলা কেউ খেতে চায় না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে তুমি হয়তো এটা ভুলে গেছো, যেদিন থেকে তুমি আমাকে এই কথাটা বলেছো সেদিন থেকে আমি ওয়েস্টার্ন ড্রেস পরা একদম ছেড়ে দিয়েছি। এরপর থেকে আমি এসব বাঙালি পোশাক পরতেই অভ্যস্ত করেছি নিজেকে। তাতে কি হয়েছে? তাই বলেই কি এটা কোনো হাদিসে লেখা আছে যে আমার আপনাকে বিয়ে করতে হবে? এটা তো কোনো হাদিসে লেখা নেই। তাহলে আপনি কেন এসেছেন সেদে সেদে আমাকে বিয়ে করতে? কারণ তোমার কথা বলা, তোমার চাল চলন সবকিছুই আমার ভালো লেগেছে। অবশেষে আমি তোমার প্রেমে পড়েছি। আর যখন একটা মানুষকে আমার মনটাই দিয়ে ফেলেছি, তখন সেই মানুষটার কাছ থেকে নিজেকে কিভাবে দূরে রাখবো? তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। কিন্তু আনফরচুনেটলি আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। এবার দয়া করে আমাকে নিজের বাহু বন্ধন থেকে ছেড়ে দিন, আমি ঘুমাবো। এই কথা বলে রাজ তিশার বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তিশা তখন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বেবি, যতই ঘুড়ি ওড়াও রাতে, নাটাই তো আমার হাতে। মানে আপনি কি বলতে চাইছেন বুঝতে পারলাম না। না বোঝার কি আছে? যেখানে তোমার ফ্যামিলির মানুষ আমাকে পছন্দ করে এবারের বউ বানিয়ে এনেছে, তুমি তাদের মুখের ওপর কিছু বলতে পারোনি, সেখানে তুমি আমায় ছেড়ে যাবে এটা ভাবলে কি করে? বিয়ে করেছি বলেই যে সংসার করতে হবে, আপনাকে স্ত্রীর অধিকার দিতে হবে, এরকমটা কাবিননামায় লেখা ছিল না, বুঝতে পেরেছেন? তাই বুঝি। ঠিক আছে, তোমাকে আমার অধিকার দিতে হবে না, আমি নিজেই আমার অধিকার আদায় করে নিতে পারবো। এই বলে তিশা তখনই সঙ্গে সঙ্গে রাজকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। রাজ তখন তিশার ধাক্কার তাল সামলাতে না পেরে বিছানার উপর তালমাতাল হয়ে পড়ে যায়। তারপর কোনো রকম নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠতে চায়, কিন্তু তিশা তাকে সেই সুযোগটা না দিয়ে বিছানার সঙ্গে চেপে ধরে আর তার দুই ঠোঁট ইচ্ছে মতো কিস করতে থাকে। রাজ তখন নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। 2 মিনিট পর তিশা রাজের ঠোঁট দুটোকে একটু ছেড়ে দেয় আর তখনই রাজ বলতে থাকে, নির্লজ্জ বেহায়া মেয়ে, আমার বুকের উপর থেকে শুনুন, আমাকে যেতে দিন। স্বামীর কাছ থেকে অধিকার আদায় করে নেওয়া যদি নির্লজ্জতা বেহায়ের লক্ষণ হয়, তাহলে আমি সেটাই। আমি আমার স্বামীর ভালোবাসা আদায় করে নেবই। ছেড়ে দিন আমাকে। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, ভালোবাসায় ভালো থাকার জন্য। এই বলে তিশা আবারও রাজের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর রাজকে ইচ্ছে মতো কিস করতে থাকে। এভাবেই চলে প্রায় আধা ঘন্টা ধরে তাদের কিসিং পর্ব। রাজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সত্যি নিজেকে কোনোভাবেই সে মুক্ত করতে পারে না, আর অবশেষে ও তিশার সঙ্গে রেসপন্স করতে বাধ্য হয় আর দুজনে চলে যায় ভালোবাসার মহাসমুদ্রে। তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব শেষ হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় আর রাজ এদিকে ঘুমাচ্ছিল। তিশা ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিজের চুল আঁচড়াচ্ছিল।
তখনই এই প্রথমবার রাজ ভালোবাসার দৃষ্টি নিয়ে তিশার দিকে তাকায়। তখনই তার মনে হয় তার ঘরে যেন স্বর্গ থেকে এক অপ্সরী নেমে এসেছে। সে অপলক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা চুল আঁচড়ানো শেষ হলে সেটা খেয়াল করে। তখনই তিশার রাজকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়েছো কেন? মনে হয় জীবনে প্রথমবার আমাকে দেখছো। হ্যাঁ, ভালোবাসার দৃষ্টিতে তো এই প্রথমবার দেখছি তোমায়। ওরে বাবা, আমার লাভলু দেখছি ইতিমধ্যে আমাকে ভালোবেসে ফেলেছে। তা কি দেখে আপনি আমাকে ভালোবেসে ফেললেন বলেন তো শুনি। আমি যদি সত্যি কথা বলি তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ অবশ্যই, তুমি সত্যি কথা বললে আমি কেন বিশ্বাস করব না? আমি তোমার কথা বিশ্বাস করতে বাধ্য। আমি তোমার মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করো। এই প্রথমবার আমি ভালো করে তোমার দিকে তাকালাম আর আমি দেখতে পেলাম তুমি এতটাই সুন্দর যে মনে হয় আকাশ থেকে কোনো পরী আমার ঘরে নেমে এসেছে, যার চোখের দিকে তাকিয়ে আমি আমার পুরোটা জীবন পার করে দিতে পারবো। পাম দেওয়ার আর জায়গা পেলে না, যেখানে আমায় সহ্য করতে পারতে না আর এখানে কিনা আমার প্রশংসা করছো। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? ঠিক আছে, তোমায় বিশ্বাস করতে হবে না। এই বলে রাজ মুখ ঘুরিয়ে বসে থাকে। তখনই তিশা সেখান থেকে রাজের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, তাহলে বলো, ভালোবাসো আমায়? বলবো না, তুমি তো বললে। আমি সত্য কথা বললে তুমি বিশ্বাস করো না, সেখানে তোমায় ভালোবাসবো কেন? তুমি না বাসলেও কি হবে, আমি তো তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই বলে রাজ তিশাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর আলতো করে তিশার কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর কানের কাছে মুখ রেখে বলতে থাকে, ভালোবেসে সারা জীবন আমার পাশে থাকবে তো? কখন আমার হাত ছেড়ে অন্য কারো হাত ধরবে না তো? না মহারাজ, আপনার হাত ছেড়ে কখনো অন্য কারোর হাত ধরার দুঃসাহস দেখাবো না। খুব ভালোবাসি আপনাকে। আপনি ছাড়া আমার জীবনটা অর্থহীন। তাই তো সব কিছুর বিরুদ্ধে গিয়ে আপনাকে ভালোবাসার কথা বলেছি। আপনি ছাড়া আমার জীবন মরণ সমান। বলতে না বলতেই রাজ তিশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আর তারপর চলতে থাকে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব।